হ্যালো স্টুডেন্ট, লাস্ট ক্লাসে আমরা যেই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম আজকে আমরা সেই চ্যাপ্টারটা কন্টিনিউ করব। অর্থাৎ বলতে পারি আজকে আমরা এই চ্যাপ্টারটা সেকেন্ড ক্লাস করছি। চ্যাপ্টারটার নাম কি? কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম কি বলেছিলাম? আমরা তিনটে টপিক শিখতে হবে, একটা নন ইন্টিগ্রেটেড সিস্টেম, ইন্টিগ্রেটেড সিস্টেম অ্যান্ড রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই তিনটে টপিক আমরা আগের ক্লাসে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট স্টার্ট করেছিলাম এবং সেই ক্লাসে আমি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সম্পর্কে বুঝিয়েছিলাম। আমি বলেছিলাম রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কথাটা আমরা প্রথম শুনেছিলাম যখন ক্লাস 11-এ অ্যাকাউন্টেন্সিতে BRS ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শিখেছিলাম, ঠিক আছে? তখন শুনেছিলাম। সেখানে কি দেখেছিলাম? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, দুটো বুকের মধ্যে ক্যাশ বুক আর পাসবুকের মধ্যে বেশ কিছু ডিফারেন্স হতো। অর্থাৎ ক্যাশবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স যত আর পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্সের মধ্যে হিউজ ডিফারেন্স থাকতো। এই ডিফারেন্সের কারণগুলো খুঁজে বার করা হতো, ঠিক আছে? এই ডিফারেন্সের কারণগুলো খুঁজে একটা স্টেটমেন্ট আকারে লেখা হতো, ঠিক আছে? সেটাকেই বলা হতো BRS ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো আমরা যে চ্যাপ্টারটা পড়ছি এখন, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শিখছি না, আমরা শিখছি প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ঠিক আছে? আমরা 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 যে বিজনেস করছি, বিজনেসে প্রতি বছর কত টাকা প্রফিট হয়ে যাবে, কত টাকা লস হয়, এটা জানার জন্য আমরা কোন বইয়ের সাহায্য নিই? আমরা ফাইনাল অ্যাকাউন্টের সাহায্য নিই। ফাইনাল অ্যাকাউন্টে আমরা ট্রেডিং করি, গ্রস প্রফিট বেরোয়, সেখান থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি, ওখান থেকে নেট প্রফিট বেরোয়, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল বুকস ওয়াইজ একটা প্রফিট বের করি, অর্থাৎ নেট প্রফিট। এবার সেই কোম্পানিতে যদি কস্ট বুকসও মানে কস্টও যদি রেকর্ড করে, কস্ট বুকসও যদি রেকর্ড করে, তাহলে সেও তার প্রফিট বের করবে, সেই প্রফিটটা বের করবে কস্ট শিট থেকে, ঠিক আছে? অর্থাৎ ফাইন্যান্সিয়াল বুকের একটা প্রফিট, আবার কস্ট বুকের একটা প্রফিট। ফাইন্যান্সিয়াল বুকের প্রফিটটা বেরোয় ফাইনাল অ্যাকাউন্ট থেকে, যেটা PL অ্যাকাউন্ট করি, আর কস্ট বুকের প্রফিট বেরোয় কস্ট শিট থেকে। এই দুটো প্রফিটের মধ্যে কখনো কখনো ডিফারেন্স থেকে যায়, ঠিক আছে? ট্যালি করে না, দুটো প্রফিট আনইকুয়াল হয়। এর জন্য কি কি কারণ, এর পেছনে কি কি কারণ আছে, সেই কারণগুলো অর্থাৎ এই যে ফিনান্সিয়াল বুকসের প্রফিট আর কস্ট বুকসের প্রফিট, এই দুটো বুকসের প্রফিটের মধ্যে অনেক যে ডিফারেন্স যে থাকে না, এর পেছনে অনেকগুলো কারণ আছে। সেই 9টা কারণ আমরা আগের ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো আগের ক্লাসে থিওরিটিক্যাল কনসেপ্টগুলো বোঝা গেছে, কিন্তু আজকে আমরা তার উপর বেস করে বেশ কিছু প্র্যাকটিক্যাল করব। প্র্যাকটিক্যাল করব কেমন? দেখো, এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কীভাবে করব? আমি তার জন্য একটা এক্সাম্পল তুলেছি যাতে বুঝতে পারো, ঠিক আছে? কোনো ফরম্যাট মুখস্থ করবো না। তোমরা যদি বই খোলো দেখবে বইয়ে প্রথমে লিখেই দিই যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এই আইটেম অ্যাড করতে হবে, তো এই আইটেম লেস করতে হবে, কিচ্ছু মুখস্থ করতে হবে। সুন্দর একটা কনসেপ্টটা মাথায় রাখো। ফিনান্সিয়াল বুকসের একটা প্রফিট, আমরা যেটা ফাইনাল অ্যাকাউন্ট করার সময় PL অ্যাকাউন্ট থেকে একটা প্রফিট বের করি। সাপোজ ধরো PL অ্যাকাউন্ট থেকে প্রফিট বেরিয়েছে তোমার 1 লাখ টাকা, এবার কস্ট শিট করে প্রফিট বেরিয়েছে ধরো 70,000। এই যে দুটো প্রফিট, যে 30,000 টাকা যে প্রফিটের ডিফারেন্স হলো, কি কারণে ডিফারেন্স হলো, সেই কারণগুলো যখন একটা স্টেটমেন্ট আকারে লেখা হয় সেটাকে বলে প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ঠিক আছে? তো দেখো, তোমাদের বোঝার জন্য একটা এক্সাম্পল তুলে ধরেছি, ঠিক আছে? এখানে লিখছি, কোনো কোশ্চেন মাথার মধ্যে আনতে হবে না, আমি যেটা বলছি মন দিয়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ডেবিট ক্রেডিট লিখে দিলাম। এগুলো কি হচ্ছে? এটা PL অ্যাকাউন্ট। আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম, ফাইনাল অ্যাকাউন্টে বলে স্যার ফাইনাল অ্যাকাউন্ট করার সময় প্রথমে ট্রেডিং করতাম, তারপর PL করতাম। আমি ট্রেডিং আর PLটা একবারে করে দিই, PL অ্যাকাউন্ট। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বুকসের, আর এটা হচ্ছে কস্টিং PL মানে কস্টিং বুকসের। তো ভালো করে লক্ষ্য করো, দুটো যে অ্যাকাউন্ট পাশাপাশি রেখেছি, একটা PL অ্যাকাউন্ট আর একটা কস্টিং PL অ্যাকাউন্ট, দুটোর মধ্যে কি কি মানে ডিফারেন্স দেখতে পাচ্ছ? দেখো, এখানে দেখো সেল, এখানে সেল যত টাকা আছে এখানেও সেল তত টাকাই আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্লোজিং স্টক যত টাকা আছে, দেখো এখানে ক্লোজিং স্টক আছে 3,75,000, এখানে ক্লোজিং স্টক আছে 3,90,000, আলাদা আছে, তাই না? আলাদা আছে। তোমাদের বুঝতে সুবিধা হবে অন্য একটা কালি ইউজ করি, অন্য একটা কালি ইউজ করলে বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে ক্লোজিং স্টক একটা আছে, এখানে ক্লোজিং স্টক আলাদা আছে, ডিফারেন্ট আছে। তারপর এখানে যদি তুমি দেখো, এখানে মিসেলেনিয়াস ইনকাম আছে, কিন্তু এখানে মিসেলেনিয়াস ইনকাম নেই। অর্থাৎ আমি বলতে চাইছি, ক্রস করছি, ক্রস বুঝতে সুবিধা হবে। এখানে একটা ক্রস দিই, এখানে একটা ক্রস দিই, এখানে একটা ক্রস দিই, এখানে দিব না। মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে আর এটা কস্ট অ্যাকাউন্ট, মানে ফিনান্সিয়াল বুকসে এখানে যত টাকা সেল দেখিয়েছে, এখানে যত টাকা সেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই দুটো ঠিক আছে। কিন্তু ক্লোজিং স্টক এখানে যত টাকা আছে এখানে সেই টাকাটা নেই, মানে ডিফারেন্স হবে। আমাকে তো বলেছে এখানে দেখো, এই PL অ্যাকাউন্ট মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল বুকস বলছে প্রফিট
এটা বলছে ফাইন্যান্সিয়াল বুকসের প্রফিট বলছে 84,000, আর কস্ট বুকসের প্রফিট বলছে 1,20,000। এই যে দুটো প্রফিট এর ডিফারেন্স, তার কারণগুলো কি? কারণগুলো যখনই অ্যানালাইসিস করতে যাচ্ছি তখন দেখছি এখানে সেল যত টাকা আছে, এখানে সেল তত টাকা, ঠিক আছে, কোনো ভুল নেই, সেলস ঠিক, যেগুলো ঠিক সেগুলো রাইট মেরে দিলাম। ক্লোজিং স্টক এখানে যেই টাকা আছে এখানে সেই টাকা নেই, ডিফারেন্স তৈরি হলো, এখানে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে তো এখানে ক্রস দিলাম। এখানে মিসলিনিয়াস ইনকাম লিখেছে তো এখানে লেখেনি, ডিফারেন্স তৈরি হলো, দুটো ডিফারেন্স তৈরি হলো। এবার যদি তুমি ডেবিট দিকে দেখো, ডেবিট দিকে দেখো, এখানে ওপেনিং স্টক যত আছে এখানেও ওপেনিং স্টক ততই আছে, ঠিক আছে, কোনো ভুল নেই। পারচেস এখানে যত টাকা আছে এখানেও তত টাকা, ঠিক আছে, কোনো ভুল নেই। ওয়েজেস দেখো, ওয়েজেসটার দিকে যদি তুমি তাকাও, ওয়েজেসটার দিকে যদি তুমি তাকাও দেখো, ওয়েজেস এখানে আছে 1,15,000 আর এখানে আছে 1,23,000, অবশ্যই ডিফারেন্স তৈরি হবে, এখানে ক্রস দিলাম, ডিফারেন্স তৈরি হচ্ছে। আর কি, আর কি, ফ্যাক্টরি ওভারহেড, এখানে দেখো ফ্যাক্টরি ওভারহেড যত টাকা আছে এখানে ফ্যাক্টরি ওভারহেড আছে 1,05,000, এখানে ফ্যাক্টরি ওভারহেড আছে 94,900, তাহলে দেখো ডিফারেন্ট হচ্ছে, ডিফারেন্ট ফ্যাক্টরি ওভারহেড ডিফারেন্ট হচ্ছে। তাহলে কটা কারণ, ক্রসগুলোই দেখো, ক্রসগুলোই তো তোমার কারণগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে তো। তারপর এখানে অ্যাডমিশন এক্সপেন্স আছে 47,500, এখানে আছে 51,975, এটাও ডিফারেন্স তৈরি করে দিচ্ছে। সেলিং এক্সপেন্স এখানে আছে 1,12,500, এখানে আছে এত টাকা, এটাও ডিফারেন্স তৈরি হচ্ছে। তাহলে কতগুলো ক্রস দেখতে পাচ্ছ স্যার? ওয়েজেস একটা, ফ্যাক্টরি ওভারহেড একটা, দুটো, তিনটে, চারটে, ক্লোজিং স্টক 5টা, এটা একটা 6টা। এই 6টা কারণের জন্য কিন্তু আমার দুটো বুক ট্যালি করেনি, দুটো বুকের প্রফিট সমানে, 6টা কারণের জন্য। এই 6টা কারণ যখন একটা স্টেটমেন্ট আকারে লিখবো সেটাকেই বলা হবে প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। স্যার কিভাবে করব? সব বলবো, সব বলবো, দেখো কিভাবে করতে হবে, অঙ্কগুলো কিভাবে করতে আমি বলে দিচ্ছি। প্রথমে এখানে লিখতে হবে প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ঠিক আছে, রুপিস রুপিস। এবার তোমাদের মানে প্রশ্ন হবে, স্যার কোন বুক থেকে স্টার্ট করব? এইটা তো ফাইন্যান্সিয়াল বুকস আর এটা কস্ট বুক, ফিনান্সিয়াল বুক থেকে স্টার্ট করব না কস্ট বুক থেকে স্টার্ট করব? তোমরা সবসময় মাথায় রাখবে, তোমরা সবসময় কস্ট বুকস থেকে স্টার্ট করবে, এটা মাথায় রাখবে, কখনোই ফিনান্সিয়াল বুক থেকে স্টার্ট করবে না। যদি তোমার কাছে ইনফরমেশন না থাকে, স্যার কস্ট বুক থেকে আপনি সবসময় স্টার্ট করতে বলে, যদি কস্ট বুকে যদি ইনফরমেশন না দেয়, তখন আমি বলছি, আমি আর একটু মানে ডিটেলসে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। আমার কাছে ফিনান্সিয়াল বুকসও আছে, আমার কাছে কস্ট বুকসও আছে। এখন প্রশ্ন হলো, আমরা যখন বিআরএস করতাম তখন আমাকে বলে দিত ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দিয়ে দিত, তাহলে আমরা ক্যাশ বুক থেকে স্টার্ট করে পাসবুকের অ্যান্সার বের করতাম, বা যদি পাসবুকের ব্যালেন্স বলে দিত তাহলে পাসবুক থেকে স্টার্ট করে ক্যাশ বুক বের করতাম। তো এখানে কি হবে, তোমাদের যখন এক্সামে অঙ্ক দেবে তোমরা সবসময় চেষ্টা করবে কস্ট বুক থেকে স্টার্ট করার, কস্ট বুক থেকে সব সময় তোমরা স্টার্ট করবে। তো ওখানে যেমন বিআরএস করার সময় বলে দিত ব্যাংক ব্যালেন্স, এখানে কি বলে দেবে? এখানে তো ব্যাংক ব্যালেন্স বলবে না, এখানে বলবে প্রফিট, বলবে প্রফিট। এখানে কি বলবে? প্রফিট বলবে। তার মানে এখানে তোমার কোশ্চেনটা মন দিয়ে শোনো, মানে আমি যেটা বলতে চাইছি, আমি বললাম সবসময় কস্ট বুক থেকে স্টার্ট করবে, অর্থাৎ কস্ট বুকের প্রফিট থেকে স্টার্ট করবে। কস্ট বুকের প্রফিট থেকে স্টার্ট করে, কস্ট বুকের তোমরা প্রফিট থেকে স্টার্ট করে ফিনান্সিয়াল বুকের প্রফিট বের করবে। স্যার যদি কোশ্চেনে কস্ট বুকের প্রফিট বলে না দেয়, তখন কস্ট বুকের প্রফিট বলে না দিলে কস্ট বুকের প্রফিট বের করতে হবে। স্যার যদি কস্ট বুকের প্রফিট বের করতে না পারি, তখন ফিনান্সিয়াল বুকের প্রফিট থেকে স্টার্ট করবে। আমরা যত অঙ্ক করব এরকম টাইপের অনেক অঙ্ক পাবো, তখন বুঝতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি আবার বলছি, তোমরা সবসময় স্টার্ট করবে কস্ট বুক থেকে, এটা মাথায় রাখো, স্টার্ট করব কস্ট বুক থেকে, ফিনান্সিয়াল বুক থেকে না। যদি অপশন না থাকে তখন ফিনান্সিয়াল বুক, ফার্স্ট প্রায়োরিটি পাবে কস্ট বুক। তাহলে আমরা প্রথমে কস্ট বুক থেকে স্টার্ট করব। তাহলে প্রথমে কি লিখব? কস্ট বুকের প্রফিট কত, এটা হচ্ছে কস্ট বুক, এটা হচ্ছে কস্ট বুক। কস্ট বুকের প্রফিট কত? 1,20,000 টাকা। তাহলে এখানে লেখো, কি লিখবে? প্রফিট অ্যাজ পার কস্ট বুকস। কস্ট বুকের প্রফিট কত? 1,20,000 টাকা। সেকেন্ড কলামে লিখলাম 1,20,000 টাকা। তোমরা মনে করার চেষ্টা করো, যখন বিআরএস করতে প্রথমে লিখতে কি প্রফিট না লিখে লিখতে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার, সে ক্যাশ বুক বললে ক্যাশ বুক লিখতে, পাসবুক বললে পাসবুক লিখতে। ওখানে যেমন আমি যে কোনো থেকে আরম্ভ করতে পারতাম, ক্যাশ বুক থেকেও স্টার্ট করতে পারতাম, পাসবুক থেকেও স্টার্ট করতে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা আছে তোমরা সবসময় কস্ট বুক থেকেই স্টার্ট করবে, এটা মাথায় রাখবে। অপশন না থাকলে তখন ফিনান্সিয়াল বুকস, ফার্স্ট প্রায়োরিটি থাকবে কস্ট বুকস। তা লিখে দিলাম।
এইবার প্রথমে লিখলাম 1,20,000 টাকা, দেখো আমি এখানে 1,20,000 টাকা লিখলাম। এরপর কি হবে, এখানে বেশ কিছু রিজন আসবে, রিজন লিখবো, ঠিক আছে, বেশ কিছু রিজন লিখবো। রিজনগুলো প্লাস মাইনাস করার পর আমার এই টাকাটাই বেরোবে। অর্থাৎ আমরা কস্ট বুক থেকে স্টার্ট করেছি, কস্ট বুকের প্রফিট 1,20,000 থেকে স্টার্ট করেছি, বেশ কিছু রিজন লিখবো, রিজন লেখার পর আমার যে 84,000 বেরোবে, 84,000 বেরোবে, এটা বেরোবে ফিনান্সিয়াল বুকে প্রফিট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রুল, এটাই হচ্ছে আমাদের প্রফিট রিকনস্ট্রাকমেন্টের রুলস। কস্ট বুকের প্রফিটটা লিখবো, তারপর বেশ কিছু আইটেম অ্যাডলেস করব, অ্যাডলেস করে যে অ্যামাউন্টটা বেরোবে সেটা বেরোবে ফিনান্সিয়াল বুকের প্রফিট। তো দেখো প্রথমে অ্যাড হবে না লেস হবে আমি নিজেই জানি না, আমি তার মুখস্থ করছি না এই আইটেম অ্যাড হবে তো ওই আইটেম লেস হবে। প্রথমে এক একটা করে আইটেম তুলবো। এখানে যেইগুলো রাইট আছে তার মানে সেইগুলো ঠিক আছে, সেইগুলোতে কোনো সমস্যা নেই। যেইগুলো ক্রস দেওয়া আছে সেইগুলোতেই সমস্যা, আর যেইগুলো সমস্যা সেইগুলোই স্টেটমেন্টে আসবে। আবার বলছি, আবার রিপিট করছি, এই যে দুটো বুক, ফিনান্সিয়াল বুক, কস্ট বুক, যেইগুলো রাইট আছে তো সেইগুলো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু যেইগুলো ক্রস দেওয়া সেইগুলোতে ভুল আছে, যেইগুলো ভুল সেই ভুলগুলোই আমরা এই রিকন স্টেটমেন্টে নিয়ে চলে আসবো। প্রথমে দেখো এখানে ক্লোজিং স্টক, স্যার কস্টিং পিএল মানে কস্ট বুকে ক্লোজিং স্টক, আপনি বলেছেন স্টককে 3 ভাগে ভাগ করা যায়, একটা র মেটেরিয়ালের স্টক, একটা ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্টক, আর একটা ফিনিশ গুডসের স্টক। তো মানে এখানে ক্লোজিং স্টক মানে কোন স্টকটা বলেছে, র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস না ফিনিশ গুডস। যদি কোশ্চেনে কিছু বলে না দেয় এটা কার স্টক, র মেটেরিয়াল নাকি ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, তোমরা সবসময় ধরে নেবে এটা ফিনিশ গুডসের স্টক, এটা ফিনিশ গুডসের স্টক, এটা ফিনিশ গুডসের স্টক। তার মানে এটা ফিনিশ গুডসের স্টক আছে 3,90,000, তাহলে এটাও তো ফিনিশ গুডসের স্টক, এটার কাছে 3,75,000। তার মানে দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো কিভাবে করবো, একদম ইজি জিনিস। আমরা কোন বই থেকে আরম্ভ করেছি, একদম ইজি জিনিস, একদম 11-এর কনসেপ্ট করাচ্ছি। আমরা আরম্ভ করেছি কস্ট বুকস থেকে, কস্ট বুক থেকে। তাহলে যেই বুক থেকে আরম্ভ করছো সেই বুকটাকে তুমি বাঁ দিকে রাখবে। কোন বুকের অ্যান্সার বের করবে, স্যার ফিনান্সিয়াল বুকস, সেই বুকটাকে তুমি ডান দিকে রাখবে। এবার বলো ক্লোজিং স্টক, বোর্ডের দিকে তাকা, বুঝতে পারছি ক্লোজিং স্টক কোন দিকে লেগে, স্যার ক্রেডিট দিকে। ক্লোজিং স্টক তো ইনকাম, তার মানে কস্টিং বুকসে, কস্ট বুকে তুমি ইনকাম কত দেখিয়েছো, স্যার কস্ট বুকে তুমি বলো কস্ট বুকে ইনকাম বেশি দেখিয়েছো নাকি ফিনান্সিয়াল বুকে ইনকাম বেশি দেখিয়েছো, কস্ট বুকে ইনকাম বেশি নাকি ফিনান্সিয়াল বুকে ইনকাম বেশি। স্যার আপনি কস্ট বুকে ইনকাম বেশি দেখিয়েছেন, তার মানে আমার এটা হচ্ছে কস্ট বুকের প্রফিট, এটা হচ্ছে ফিনান্সিয়াল বুকের প্রফিট। কস্ট বুকে আমি ইনকাম বেশি দেখিয়েছি মানে প্রফিট বেড়ে গেছে, এই দেখো কস্ট বুকে বেশি দেখিয়েছি। ফিনান্সিয়াল বুকসে কি করেছি, দেখো কস্ট বুকে আমি দেখিয়েছি 3,90,000, সাপোজ কস্ট বুকে 3,90,000 দেখিয়েছি, আর ফিনান্সিয়াল বুকে কত দেখিয়েছি, ফিনান্সিয়াল বুকে দেখিয়েছি 3,75,000, তাহলে ফিনান্সিয়াল বুকসে নিশ্চয়ই একটু কম দেখিয়েছি। এখন তোমরা বলতে পারো স্যার আপনি কেন ওপরের দিকে আপ অ্যারো করলেন, দেখো আমি বলছি ক্লোজিং স্টক হচ্ছে ইনকাম দেখালে কোম্পানির প্রফিট বাড়ে। যদি মনে হয় তোমার প্রফিট বাড়ছে তাহলে উপরের দিকে, যদি মনে হয় প্রফিট কমছে তখন নিচের দিকে। অ্যারোর কথা বলছি, যদি মনে হয় প্রফিট বাড়ছে তাহলে উপরের দিকে অ্যারো হবে, যদি প্রফিট কমে তাহলে নিচের দিকে অ্যারো হবে। তাহলে দেখো ক্লোজিং স্টক মানে আমার ইনকাম, ফিনান্সিয়ালে ইনকাম 3,75,000 আর কস্টে ইনকাম 3,90,000। তাহলে প্রফিট কোথায় বাড়ছে, প্রফিট বেশি হচ্ছে কোথায়, স্যার কস্ট বুকে 3,90,000 আর ফিনান্সিয়ালে 3,75,000। তাহলে কস্ট বুকে প্রফিট আছে এখানে, ফিনান্সিয়াল বুকে প্রফিট আছে এখানে। বিআরএসে আমি এটা শিখিয়েছিলাম আমাকে চেঞ্জ করতে হবে এই বইতে। কোন বইতে চেঞ্জ করতে হবে, এই বইতে। বাঁদিকে যেটা লেখা থাকে সেটাকেই তুমি চেঞ্জ করবে, অর্থাৎ কস্ট বুকে এমন কি করলে কস্ট বুক আর ফিনান্সিয়াল বুক ইকুয়াল হবে। স্যার কস্ট বুককে কি করলে কস্ট বুক আর ফিনান্সিয়াল বুক ইকুয়াল হবে, ফিনান্সিয়াল বুক এখানে আছে আর কস্ট বুক এখানে আছে, তাহলে এখানে নিয়ে আসতে হবে, কস্ট বুক তো আমার এখানে আছে, এখানে নিয়ে আসতে, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ। তাহলে বুঝতে পারলে তো, চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, প্রথম দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে লিখছি কস্ট বুক, এখানে লিখছি ফিনান্সিয়াল বুক। যেই বুক থেকে স্টার্ট করবো সেই বুক বাঁদিকে, ঠিক আছে, যেই বুক থেকে স্টার্ট করবো সেই বুক বাঁদিকে, আর যেই বুকের অ্যান্সার বের করবো সেই বুক ডান দিকে। তাহলে ক্লোজিং স্টক ইনকাম
তাহলে ক্লোজিং স্টক কোথায় বেশি আছে, কস্টে বেশি নাকি ফিনান্সে বেশি? স্যার কস্টে বেশি। তার মানে কস্টে বেশি মানে কস্টের প্রফিট বাড়ছে, কস্টের প্রফিট বেশি হবে কম্পেয়ার টু ফিনান্স। ফিনান্সের প্রফিট এখানে আছে। তার মানে আমাকে কস্ট বুকে এমন কি চেঞ্জ করলে, কস্ট বুকে এমন কি চেঞ্জ করলে কস্ট বুক আর ফিনান্সিয়াল বুক ইকুয়াল হবে? কস্ট বুক আছে এখানে, ফিনান্সিয়াল বুক আছে এখানে, তাহলে কস্ট বুকে কি করলে এখানে আসতে পারবে? স্যার মাইনাস করতে হবে, মাইনাস এতটা কমাতে হবে। তার মানে কত টাকা মাইনাস করতে হবে? 3,75,000 আর 3,90,000 মাইনাস হবে 15,000 টাকা। তোমাকে 15,000 টাকা মাইনাস করতে হবে। তাহলে বুঝতে পারলে প্রথম আইটেম 15,000 টাকা মাইনাস করতে হবে। এখানে লিখলাম 15,000 টাকা। আইটেমটার নাম ক্লোজিং স্টক। তাহলে একটা কনসেপ্ট কিন্তু মাথায় ঢোকানোর চেষ্টা করলাম। তারপর কি আছে? মিসেলেনিয়াস ইনকাম। দেখো মিসেলেনিয়াস ইনকাম একটা একটা করে করবো আর মুছবো, আর আমরা সবসময় চেষ্টা করবো এইভাবেই করার। কস্ট বুক, এটা হচ্ছে ফিনান্সিয়াল বুকস। মিসেলেনিয়াস ইনকাম, ইনকাম দেখো মিসেলেনিয়াস ইনকাম কোথায় আছে? ফিনান্সিয়াল বুকের ক্রেডিটে দেখিয়েছি, কিন্তু কস্ট বুকে এটা দেখাই না, কস্ট বুকে এটা দেখাই না। তার মানে মিসেলেনিয়াস ইনকাম এখানে দেখিয়েছি মানে ফিনান্সিয়াল বুকের প্রফিট বাড়ছে, ফিনান্সিয়াল বুকের প্রফিট বাড়ছে, ফিনান্সিয়াল বুকের প্রফিট বাড়ছে মানে ফিনান্সিয়াল বুকের প্রফিট এখানে, কিন্তু কস্ট বুকে দেখেইনি। তাহলে কস্ট বুকের প্রফিট আছে এখানে। তাহলে কস্ট বুকে কি করতে হবে? কস্ট বুকে এই বুকে এমন কি করলে, এই বুকে এমন কি করলে এই বুক আর এই বুক ইকুয়াল হবে? স্যার কস্ট বুক যদি আপনি বাড়িয়ে দেন, কস্ট বুক যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কস্ট বুক আর ফিনান্সিয়াল বুক ইকুয়াল হবে। ঠিক আছে, তার মানে যোগ করব, যোগ করব। কত টাকা যোগ করব? কত টাকা? 2,500 টাকা যোগ করব। এখানে লিখে দাও 2,500 টাকা যোগ করব। আইটেমটার নাম কি লিখবো? মিসেলেনিয়াস ইনকাম। ক্রেডিট দিকটা কমপ্লিট হয়ে গেল, ডেবিট দিক করছি। ডেবিট দিকে দেখো এখানে ওপেনিং স্টক যা, এখানে ওপেনিং স্টক তাই, কিছু চেঞ্জ করতে হবে না। পারচেস এখানে যা, এখানে তাই, কিছু চেঞ্জ করতে হবে না। আচ্ছা এখানে ওপেনিং স্টক বলতে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, পারচেস বলতে পারচেস অফ র ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ওয়েজেস, এখানে দেখো ডাইরেক্ট ওয়েজেস কত আছে? এখানে ডাইরেক্ট ওয়েজেস আছে 1,15,000, এখানে ডাইরেক্ট ওয়েজেস আছে 1,23,000। ঠিক আছে, তার মানে বলেইছি। এবার কিন্তু এক্সপেন্সেস বলছি, এক্সপেন্সেস। ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস মানে হচ্ছে তোমার এক্সপেন্সেস। এক্সপেন্সেস কোথায় বেশি দেখানো হয়েছে? স্যার এক্সপেন্সেস বেশি দেখানো হয়েছে কস্টিংয়ে। আরে এক্সপেন্সেস যদি বাড়ে, এটা তো কমন জিনিস, এক্সপেন্সেস যদি বাড়ে তাহলে প্রফিটটা কি হয়? প্রফিট কমে। তাহলে এক্সপেন্সেস কোথায় বেশি? স্যার এক্সপেন্সেস কস্টে বেশি, তার মানে কস্টে প্রফিট কমছে, কস্টে প্রফিট কমছে, কস্টে প্রফিট কমছে। ঠিক আছে, এক্সপেন্সেস যেহেতু কস্টে বেশি তাহলে কস্টের প্রফিট কমছে, কস্টের প্রফিট কমছে। ওয়েজেস বলেছে ফিনান্সিয়াল বুকে দেখিয়েছি 1,15,000 আর কস্টিং বুকে দেখেছি 1,23,000। কোথায় এক্সপেন্সেসটা বেশি দেখিয়েছি? স্যার কস্টে বেশি এক্সপেন্সেস দেখিয়েছেন। তাহলে যেই বুকে তুমি বেশি এক্সপেন্সেস দেখাবে নিশ্চয়ই সেই বুকের প্রফিট বেশি কমবে, কারণ এক্সপেন্সেস যত বাড়বে প্রফিট তত কমবে। তাহলে প্রফিট কোন বুকে বেশি কমছে? স্যার প্রফিট কস্ট বুকে বেশি কমছে। ঠিক আছে, কস্ট বুকে বেশি কমছে কম্পেয়ার টু ফিনান্সিয়াল বুক। ঠিক আছে, সাপোজ তাহলে কস্ট বুকে বেশি কমছে, তাহলে কস্ট বুকের ব্যালেন্সটা, কস্ট বুকের প্রফিট কোথায় আছে? কস্ট বুকের প্রফিট এখানে আছে। ঠিক আছে, কস্ট বুকের প্রফিট এখানে আছে। আর ফিনান্সিয়াল বুকের প্রফিট ধরো ওর তুলনায় কম কমছে, ধরো এখানে আছে। তাহলে কস্ট বুকে এমন কি করলে, কস্ট বুকে এমন কি করলে কস্ট বুক আর ফিনান্সিয়াল বুক ইকুয়াল হবে? তুমি এখানে আছো, তোমাকে এখানে যেতে হবে, তাহলে কি করতে হবে? এখান থেকে এখানে যেতে গেলে স্যার যোগ করতে হবে, যোগ প্লাস করো। ডাইরেক্ট ওয়েজেস তোমাকে কি করতে হবে? প্লাস করতে হবে। লিখে দাও ডাইরেক্ট ওয়েজেস প্লাস কত টাকা? 8,000 টাকা। ডিফারেন্সটা নেব 8,000 টাকা। তারপর ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড ফাইন্যান্স বুকে দেখিয়েছি 1,05,000 আর কস্ট বুকে দেখিয়েছি 94,900। ঠিক আছে তো? তাহলে বলো একই কনসেপ্ট, আর কিছু না, একই জিনিস। কোন বইতে খরচ বেশি দেখিয়েছো? স্যার খরচ বেশি দেখিয়েছি ফাইন্যান্সিয়াল বুকে, ফাইন্যান্স বুকে, অর্থাৎ এই বুকে খরচ বেশি দেখিয়েছি। যেই বুকে খরচ বেশি দেখিয়েছি সেই বুকে প্রফিট বেশি কমবে। এই বুকে প্রফিট ধরো, এই বুকে প্রফিট কমে ধরো এখানে আসলো। ঠিক আছে, আর এই বুকেও প্রফিট কমবে কারণ খরচ তো, তাহলে এই বুকে প্রফিট ধরো এখানে আছে। তার মানে তুমি এখন
কস্ট বুকে এখানে আছো আর ফাইন্যান্স বুকে এখানে আছো, তাহলে এমন কি করলে কস্ট বুকে এমন কি করলে কস্ট আর ফাইন্যান্স ইকুয়াল হবে। তোমাকে মাথায় রাখবে সবসময় বাঁ দিকটাকেই চেঞ্জ করবে, ডান দিক কোনো চেঞ্জ করবে না। কস্ট বুকে কি করলে এই দুটো ইকুয়াল হবে? স্যার কস্ট বুকে আরও কমাতে হবে। আপনি এখানে আছেন, আপনাকে এখানে যেতে হবে, কি করতে হবে? আরও কমাতে হবে, মানে মাইনাস করতে হবে। কত টাকা মাইনাস করতে হবে দেখো, এই 94,900 আর এখানে 1,05,000 ডিফারেন্স করো। 10,100 টাকা, 10,100 টাকা মাইনাস করতে হবে। আইটেমটার নাম হচ্ছে তোমার ফ্যাক্টরি ওভারহেড। নেক্সট অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, এখানেও চার্জ করেছি, এখানে দুটো বইতেই দেখিয়েছি, কিন্তু কোন বইতে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বেশি দেখিয়েছি? স্যার কস্ট বইতে, কস্টের বইতে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস বেশি দেখিয়েছি। কস্টের বইতে আপনি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বেশি দেখিয়েছেন, তাহলে যেই বুকে খরচ বেশি থাকে সেই বুকে প্রফিট বেশি কমবে। তাহলে এই বুকের প্রফিট ধরো, এই বুকের প্রফিট কমে ধরো এরকম জায়গায় আছে। আর ফিনান্সিয়াল বুকেও খরচ দেখিয়েছি, ওই বইয়েও প্রফিট কমবে, কিন্তু কম কমবে প্রফিট। ধরো এই বইয়ের প্রফিট ধরো এরকম জায়গায় আছে, এর প্রফিটটা এখানে, এর প্রফিট এখানে। এই বইতে কস্ট বইতে কি করলে এটা আর এটা ইকুয়াল হবে। তুমি এখানে আছো, এখানে যেতে হবে, কি করতে হবে? স্যার আপনাকে প্লাস করতে হবে, প্লাস, ঠিক আছে? তুমি এখানে আছো, তোমাকে এখানে যেতে হবে, তাহলে কি করতে হবে? নিচ থেকে উপরে উঠছো, প্লাস করতে হবে। কত টাকা প্লাস করতে হবে দেখো, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, লেখো অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। ডিফারেন্স করতে হবে কত টাকা? 51,975 মাইনাস 47500, কত হচ্ছে? 4475, এটা অ্যাড হলো 4475। লাস্ট পয়েন্ট সেলিং এক্সপেন্সেস, খরচ। কোন বইতে খরচ বেশি দেখিয়েছো? স্যার আমি ফাইন্যান্সে বেশি খরচ দেখিয়েছি, ফাইন্যান্স বুকে বেশি খরচ দেখিয়েছি। তাহলে যেই বইতে বেশি খরচ হবে সেই বইতে প্রফিট বেশি কমবে। সাপোজ ধরো এই বইয়ে প্রফিট কমে ধরো এখানে আসলো, কস্ট বুকে খরচ কমবে, কস্ট বুকে প্রফিট কম কমবে, প্রফিট ধরো এখানে আছে। তাহলে এই বইতে কি করলে কস্ট বুকে এমন কি করলে কস্ট আর ফাইন্যান্স ইকুয়াল হবে, অর্থাৎ তোমাকে এখান থেকে এখানে যেতে হবে, কি করতে হবে? কমাতে হবে, মাইনাস করতে হয়, মাইনাস। তাহলে এখানে মাইনাস করো, কি লিখবে? সেলিং এক্সপেন্সেস। $1,12,500 থেকে কত মাইনাস করবো? 86,625, 25,875, ঠিক আছে? এবার প্লাস মাইনাস করে দেখো কি বেরোচ্ছে। 1,20,000 মাইনাস 15,000 প্লাস 2,500 প্লাস 8,000 মাইনাস 10,100 প্লাস 4475 মাইনাস 25,875, কত হচ্ছে? 84,000। দেখো প্রফিট কত বেরোলো, প্লাস মাইনাস করে 84,000 বেরিয়ে গেল, ঠিক আছে? তো আমরা কস্ট থেকে আরম্ভ করেছিলাম, ঠিক আছে? কস্ট বুক 1,20,000 দিয়ে স্টার্ট করেছিলাম, আমি বলেছিলাম এই অ্যান্সারটা বেরোতে হবে। দেখো অ্যান্সার 84,000 টাকা বেরোলো, তাহলে বুঝতে পারলে তো কারণটা? এটাই হচ্ছে অরিজিনাল কনসেপ্ট। কেন এই না বইতে প্রথমেই লিখে দিয়েছে এই আইটেমগুলো প্লাস করতে হবে, তো এই আইটেমগুলো মাইনাস করতে হবে। একদম না, একদম ওই দিকে যাবেই না, রুলটা আসে। মানে আমি কীভাবে কনসেপ্টটা করলাম, কনসেপ্টটাকে বিল্ড করো, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তো হয়ে গেল। স্যার পরীক্ষায় কি আমাদের এরকমভাবে অঙ্ক দেবে? না, এরকম দেবেই না অঙ্ক। এটা তো বুঝলাম কোন কোন আইটেম প্লাস করতে হবে, কোন কোন আইটেম মাইনাস করতে হবে, এটা বোঝার জন্য এটা করলাম। কিচ্ছু এরকমভাবে দেবে না অঙ্ক। তোমাকে দেখো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে গেলে যে স্টেপগুলো ফলো করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে দেখতে হবে কস্ট বুকের প্রফিট কত দিয়েছে। কোশ্চেনে যদি বলে যায় তো ভালো, যদি কস্ট বুকের প্রফিট বলে না দেয় তখন কস্ট শিট থেকে তোমাকে কস্ট শিট তৈরি করে প্রফিট বের করতে হবে। আবার বলে দিচ্ছি, যদি তোমাকে কস্টের প্রফিট বলে দেয় তো ভালো, আর যদি না বলে দেয় তখন কি করতে হবে? কোশ্চেনে কস্ট শিট দিয়ে দিতে পারে, তাহলে কস্ট শিট থেকে তোমার প্রফিটটা তুমি খুঁজে নেবে। স্যার যদি কস্ট শিট না দেয় তাহলে তোমাকে কস্ট শিট বের করে নিতে হবে, ইনফরমেশন থেকে কস্ট শিট বের করে নিতে হবে।
তো ইনফরমেশন কস্ট শিট করে নিতে হবে, তাহলে কস্টিং প্রফিট পেয়ে যাবে। আমি আবার বলছি, যখনই তোমাকে এক্সামের রিকনসিলেশন স্টেটমেন্টের অঙ্ক দেবে, সবার প্রথম তুমি খুঁজবে কোশ্চেনে কস্টিং প্রফিট কত দিয়েছে। স্যার কস্টিং প্রফিট কি করে পাবো? হয় কোশ্চেনে বলে দেবে প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট, ওখান থেকে তুমি পেতে পারো। আদারওয়াইজ কোশ্চেনে কস্ট শিট দিয়ে দেবে, কস্ট শিট করে দেবে, কোশ্চেনের মধ্যে কস্ট শিট দিয়ে দেবে, কস্ট শিট থেকে প্রফিট বের করতে পারো। স্যার যদি দুটোর একটাও না বলে দেয়, তখন তোমার কাছে অপশান আছে, তোমাকে যা ডেটা দিয়ে দেবে সেই ডেটার উপর বেস করে তুমি কস্ট শিট করে নেবে, সেই কস্ট শিট থেকে প্রফিট বের করবে। এই তিনটে, এর বাইরে কিছু হতে পারে না। আচ্ছা, প্রথমে এটা। নেক্সট তোমার টার্গেট দেখতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের প্রফিট দিয়েছে কিনা। দিতেও পারে, নাও দিতে পারে, দিতেও পারে, নাও দিতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে বুঝিয়ে করেই দেবো, ঠিক আছে। তারপর তোমার দুটো প্রফিট যখন পেয়ে যাবে তখন তুমি রিকনসিলেশন করবে। তো একটা অঙ্ক করলে তুমি বুঝতে পারবে কিভাবে করতে হয়। এবার আমি একটা তোমাদের বইয়ের অঙ্ক করাবো, তাহলে তুমি পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে কিভাবে করতে হয়। এবার আমি একটা বইয়ের অঙ্ক করাবো, ঠিক আছে, যেরকম অঙ্ক এক্সামে তুলে দেবে সেরকম টাইপের অঙ্ক করেছে, এতক্ষণ বোঝালাম, ঠিক আছে। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটা কোথায় এসেছিল, ICWA ইন্টারে এসেছিল জুন 1998। কেমন অঙ্ক দেয় বলছে, ফ্রম দ্য ফলোইং ডেটা প্রিপেয়ার রিকনসিলেশন স্টেটমেন্ট। প্রথমেই কোশ্চেনে বলে দিয়েছে প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট। আমি বলে দিয়েছিলাম কিন্তু যদি তোমাকে কোশ্চেনে কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রফিট বলে দেয় তো ভালো, আর যদি না বলে দেয় তাহলে তোমাকে কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রফিট বের করতে হবে। কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই, তোমাকে কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রফিট বলে দিয়েছে, তাহলে তুমি স্টার্ট করবে কোন বুক থেকে, কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রফিট থেকে স্টার্ট করবে, ঠিক আছে। কোশ্চেনটা তোমরা দেখে নিয়েছো, আমি এক একটা করে পড়াবো আর অঙ্কটা করব। তাহলে প্রথমে লেখো প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট। আমি বলেছিলাম সবার প্রথম আরম্ভ করব কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রফিট থেকে, তাহলে এখানে লিখবে প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। যেই টাকাটা বলে দিয়েছে সেকেন্ড কলমে লিখবো কত টাকা, 1,45,500 টাকা লিখে দাও। তারপর বেশ কিছু আইটেম অ্যাড হবে, আবার বেশ কিছু আইটেম লেস হবে, ঠিক আছে। আমরা যেমন বিআরএস এ করতাম, প্রথমে দেখবো কোন বই থেকে আরম্ভ করছি, আরম্ভ করলাম কস্ট বুক থেকে, তাই এখানে লিখলাম কস্ট বুক, আর এখানে লিখছি কস্ট বুক থেকে স্টার্ট করে ফিনান্সিয়াল বুকের অ্যান্সার বের করব, ঠিক আছে। তো এটা দেখো, এটা হচ্ছে তোমরা রাফ করবে, রাফ এক্সামে তোমার দেখাতেই হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। অঙ্ক করতে করতে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনগুলো প্লাস হবে কোনগুলো মাইনাস হবে। যেমন বিআরএস আমি কথা বলেছিলাম একই রকম। প্রথম কনসেপ্ট, প্রথমে বলেছে ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড, ঠিক আছে, ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড। এখানে কিন্তু আগের অঙ্কটার মতন অত ডিটেলস বলে দেবে না, যেমন আগেরটা দুটো পিএল অ্যাকাউন্ট খুললাম, একটা শুধু পিএল একটা কস্টিং পিএল, ওরকম দেবে না। যেইগুলোর মধ্যে ডিফারেন্স থাকবে সেই ডেটাগুলো তোমার কোশ্চেনে তুলে দেবে, পুরো ডেটা। যেমন ধরো ওখানে যেমন ওপেনিং স্টক যা ছিল ফিনান্সিয়াল বুকে, কস্টিং বুকসও ওপেনিং স্টক একই ছিল, তো ওটা তুলবে না। যেইগুলো ডিফারেন্স, যেমন ওই বইয়ে ওয়েজেস যা ছিল পরের আরেকটা বইয়ে ওয়েজেস ডিফারেন্ট ছিল, সেটা তুলে দেবে, এরকম টাইপের জিনিস তুলে দেবে। ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড, অর্থাৎ ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড হয়েছে। কোথায় আন্ডার রিকভার্ড হয় তোমরা তো জানো। দেখো আমি তো ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে ফিনান্সিয়াল বুকস কি রেকর্ড করে, অ্যাকচুয়াল ওভারহেড ইনকার্ড। ফিনান্সিয়াল বুকসে রেকর্ড করা হয় অ্যাকচুয়াল ওভারহেড ইনকার্ড, কিন্তু কস্ট বুকসে কি রেকর্ড করা হয়, অ্যাবজর্পশন অর রিকভারি অফ ওভারহেড। অ্যাবজর্পশনটা রেকর্ড করা হয় কস্টিং বুকসে। তার মানে এখানে বলেছে ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড বলে দিয়েছে, মানে কস্টিং বুকসে তুমি 9,500 টাকা কম দেখিয়েছো, কস্টিং বুকসে তুমি 9,500 টাকা কম দেখিয়েছো। কি ওয়ার্কস ওভারহেড খরচ, কস্টিং বুকসে খরচ তুমি 9,500 টাকা কম দেখিয়েছো। তো খরচ কম দেখিয়েছো মানে কি হয়েছে, স্যার খরচ কম দেখিয়েছি মানে আমার প্রফিট বেড়ে গেছে, খরচ যত কম প্রফিট তত বেড়ে গেছে। তো কস্টিং বুকসের প্রফিট ধরো এরকম জায়গায় আছে, আর ফিনান্সিয়াল বুকস এখানে আছে। আমি বলেছিলাম কস্ট বুকে বাদিকে যেটা থাকবে সেটাকেই চেঞ্জ করবে কোনটাকে, বাদিকটাকে চেঞ্জ করবে। বাদিকে এমন কি করলে এই দুটো ইকুয়াল হবে, অর্থাৎ তুমি এখানে আছো কস্ট, তুমি এখানে আছো, তোমাকে আসতে হবে এখানে, কি করতে হবে স্যার নিচে নামতে হবে, মানে বিয়োগ করতে হবে, বিয়োগ।
তাহলে কোনটা বিয়োগ করলাম এখানে? এখানে বিয়োগ করলাম আমরা ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড। তার মানে এখানে লিখবো, লেসে লিখবো ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড। কোথায় আন্ডার রিকভার্ড হয়? কস্ট অ্যাকাউন্টিং। আরে রিকভার কোথায় হয়? রিকভার হয় কস্ট অ্যাকাউন্ট। তাহলে লিখো ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড ইন কস্ট অ্যাকাউন্টিং। এটা হয়ে গেল। কত টাকা, যেই টাকাটা বলেছে সেই টাকাটা তুমি বসিয়ে দেবে। প্রথম ঘরে লেখো, স্যার কোশ্চেনে বলেছে 9,500 টাকা, প্রথম ঘরে 9,500 টাকা বসিয়ে দিলাম, হয়ে গেল। প্রথম পয়েন্টটা কমপ্লিট। এক একটা করে পয়েন্ট করব, এটা বোঝাবো। নেক্সট বলেছে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আন্ডার রিকভার্ড। আচ্ছা, এটা কি আবার বোঝাতে হবে? ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড বলেছে, আবার অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডও আন্ডার রিকভার্ড বলেছে। দেখো বারবার বলছি, যদি সেন্টেন্সে রিকভার্ড বা অ্যাবজর্পশন পাও, এটা কস্ট অ্যাকাউন্টিংটাকে বলে। তার মানে আবার এটাও বলে দিচ্ছি, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বলছে আন্ডার রিকভার্ড। অ্যাডমিন ওভারহেড হচ্ছে এক ধরনের খরচ। কস্ট বইতে খরচ কম দেখিয়েছো, তাহলে খরচ কম দেখালে কি হয়? স্যার খরচ কম দেখালে প্রফিটটা বেড়ে যায়। খরচ যত কম দেখাবো প্রফিট তত বাড়বে। কস্ট বুকে ধরো প্রফিট এখানে আছে আর ফিনান্সিয়াল বুকের প্রফিট এখানে আছে, তাহলে এই বইতে কি চেঞ্জ করলে এই বই আর এই বই ইকুয়াল হবে? স্যার কমাতে হবে, কমাতে হবে। কেন বললাম? তুমি আছো এখানে, তোমাকে আসতে হবে এখানে, তাহলে কি করতে হবে? কমাতে হবে, মাইনাস করতে হবে। কত টাকা মাইনাস করব? লেখো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আন্ডার রিকভার্ড ইন কস্ট অ্যাকাউন্টিং। তোমরা কিন্তু এরকম কমা কমা দিও না, তোমাদের কিন্তু পুরো লিখতে হবে, ঠিক আছে? কত টাকা, কত টাকা হবে স্যার? 22,750 করে দাও। বলো, খুব কঠিন লাগছে? আমি কিছু মুখস্থ করলাম, এই আমি কি বলেছি? আমি নিজেই জানি না কোনগুলো প্লাস হবে কোনগুলো মাইনাস হবে। আমাকে জিজ্ঞাসা করে বলতে পারবো না এই আইটেম প্লাস তো এই আইটেম মাইনাস, তবে আমি এই কনসেপ্টে বলে দেবো কোনগুলো প্লাস কোনগুলো মাইনাস। নেক্সট বলেছে সেলিং ওভারহেড ওভার রিকভার্ড। আবার একই কথা, রিকভার্ড বলেছে। রিকভার্ড মানে কস্ট অ্যাকাউন্টিংটাকে রিপ্রেজেন্ট করছে। সেলিং ওভারহেড খরচ, সেলিং ওভারহেড খরচ। তাহলে খরচটা কি করেছে? খরচ বলেছে ওভার রিকভার্ড, মানে খরচ বেশি দেখিয়েছি। খরচ যত বেশি দেখাবো প্রফিট তত কমবে, অর্থাৎ কস্ট বুকের প্রফিট কমছে। কস্ট বুকের প্রফিট এখানে আছে আর ফিনান্সিয়াল বুকের প্রফিট এখানে আছে। তার মানে এই বইতে কি চেঞ্জ করলে এই বই আর এই বই ইকুয়াল হবে। আমরা বলতে পারি আমরা এখন এইখানে আছি, আমাদের আসতে হবে এখানে, কি করতে হবে? ওপরে উঠতে হবে, মানে প্লাস করতে হবে, প্লাস করতে হবে, প্লাস করতে হবে। কত টাকা প্লাস করব? সেলিং ওভারহেড ওভার রিকভার্ড লেখো এখানে, সেলিং ওভারহেড ওভার রিকভার্ড ইন কস্ট অ্যাকাউন্টিং। কত টাকা বলো? কত টাকা বলেছে এখানে? 19,500 টাকা প্লাস করব। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক ইন কস্ট অ্যাকাউন্টিং। ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক ইন কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিংয়ে ওপেনিং স্টক বেশি দেখিয়েছে, অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ওপেনিং স্টক যত দেখিয়েছি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ওপেনিং স্টক যত দেখিয়েছি, কস্ট অ্যাকাউন্টিংয়ে তার চেয়ে ওপেনিং স্টক বেশি দেখিয়েছি। স্যার কীভাবে করবো? ওপেনিং স্টক হচ্ছে আমাদের ওয়ান টাইপ অফ খরচ, কারণ ওপেনিং স্টক তো ডেবিটে আসে। ওপেনিং স্টক খরচ। ওপেনিং স্টক কোন বইতে বেশি দেখিয়েছি? স্যার কস্টের বইতে ওপেনিং স্টক বেশি দেখিয়েছি। তার মানে খরচ বেশি দেখিয়েছি, খরচ বেশি দেখানোর ফলে তোমার প্রফিটে কি এফেক্ট পড়েছে? স্যার খরচ বেশি দেখিয়েছি মানে আমার প্রফিট কমে গেছে। খরচ বেশি দেখিয়েছি মানে প্রফিট কমে, প্রফিট এখানে আছে। কস্ট বুকের প্রফিট এখানে আছে, ফিনান্সিয়াল বুকের প্রফিট এখানে আছে। তাহলে কস্ট বুকে কি চেঞ্জ করব? সব সময় মাথায় রাখবে, মাথার মধ্যে গেঁথে রাখবে, বাঁ দিককেই চেঞ্জ করব, ডান দিকে কখনো চেঞ্জ করব না। আমার টার্গেট ডান দিকে যেতে হবে, তাহলে বাঁ দিকটাকে চেঞ্জ করব। তার মানে তুমি এখানে আছো, এখান থেকে এখানে যেতে হবে। কি করতে হবে? এখান থেকে এখানে যেতে গেলে স্যার যোগ করতে হবে। তাহলে যোগ করো, কি লিখবে? লেখো ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক ইন কস্ট অ্যাকাউন্টিং। লেখো ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক ইন কস্ট অ্যাকাউন্টিং। ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক ইন কস্ট অ্যাকাউন্টিং কত টাকা হবে?
কত টাকা হবে বলো, কত টাকা বলে দিয়েছে তো কোশ্চেনে, 15,000 টাকা। এখানে লিখে দাও 15,000 টাকা। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, স্যার এইটা কিভাবে ইন্টারপ্রেট করবেন? ক্লোজিং স্টক কোথায় বসে? ক্রেডিট দিকে, মানে ইনকাম। বলছে কস্ট অ্যাকাউন্টিং এ তুমি ক্লোজিং স্টক বেশি দেখিয়েছো, মানে ইনকাম বেশি দেখিয়েছো। ইনকাম বেশি দেখিয়েছো মানে প্রফিট বেড়ে গেছে, অর্থাৎ প্রফিট তোমার এখানে চলে গেছে। কস্ট বুকের প্রফিট এখানে আর ফিনান্সিয়াল বুকের প্রফিট এখানে। তাহলে কি করতে হবে? এমন কি কাজ করলে, এমন কি কাজ করলে কস্ট বুক আর ফিনান্সিয়াল বুক ইকুয়াল হবে? এমন কি কাজ করলে কস্ট বুক আর ফিনান্সিয়াল বুক ইকুয়াল হবে? অর্থাৎ কস্ট বুকে এমন কি করলে কস্ট আর ফিনান্স ইকুয়াল হবে? কস্ট এখানে আছে, ফিনান্স এখানে আছে, যদি ইকুয়াল করতে গেলে কস্টটাকে কমাতে হবে, কস্ট বুককে কমাতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এখানে কি লিখবো? ওভার ভ্যালুয়েশন অফ, লেখো ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক ইন কস্ট অ্যাকাউন্টিং। বলো কতটা কঠিন লাগছে অঙ্ক, কতটা কঠিন? স্যার কিছুই তো কঠিন লাগছে না, বিআরএস তো করছি, পুরো তো বিআরএস করছি। যেমন আমরা শিখেছিলাম ক্যাশ বুক আর পাসবুক, সেম জিনিস শিখেছি। কেউ যদি বিআরএস 11-এ ভালো করে জানো তাদের কাছে কোনো ব্যাপারই না, না জানলেও কোনো ব্যাপার না, না জানলেও কোনো ব্যাপার না। আজকে তো শিখিয়ে দিচ্ছি। 7,500 টাকা, তাহলে কত হবে? 7,500 টাকা। নেক্সট ইন্টারেস্ট আর্ন ডিউরিং দ্য ইয়ার। আমাকে বলো, আমাকে বলো ইন্টারেস্ট আর্ন। স্যার ইন্টারেস্ট আর্ন মানে, আরে কি বলছো? ইন্টারেস্ট আর্ন মানে ইন্টারেস্ট রিসিভড। তো ইন্টারেস্ট রিসিভ কি মনে হয়, ইনকাম না এক্সপেন্সেস? স্যার ইন্টারেস্ট রিসিভ তো ইনকাম। আচ্ছা আমাকে বলতে পারবে এটা কোন বইয়ের ইনকাম? কস্ট বইয়ের ইনকাম নাকি ফাইন্যান্স বইয়ের ইনকাম? বলো বলো বলো। ইন্টারেস্ট রিসিভ তোমরা কস্ট শিট তো করেছো, কস্ট শিটে কোনোদিন ইন্টারেস্ট রিসিভ এসছে? স্যার ইন্টারেস্ট রিসিভ হচ্ছে পিওরলি ফাইন্যান্সিয়াল নেচার। ইন্টারেস্ট রিসিভ হচ্ছে পিওরলি ফাইন্যান্সিয়াল নেচার, ফার্স্ট ভিডিওতে বুঝিয়েছি। ইন্টারেস্ট রিসিভ হচ্ছে পিওরলি ফাইন্যান্সিয়াল নেচার। এটা কখনোই কস্ট বুকে আসে না, কস্ট বুকে আসে না, ফাইন্যান্সে আসে। ফাইন্যান্সে, এটা কোথায় আসে? ফাইন্যান্সে আসে। তাহলে ইন্টারেস্ট রিসিভ ফাইন্যান্সে নেব, ফাইন্যান্স বুকে নিলে ফাইন্যান্স বুকের প্রফিট বাড়বে, অর্থাৎ ফাইন্যান্স বুকের প্রফিট ধরো এরকম জায়গায় উঠে গেছে, এরকম জায়গায় নেওয়ার ফলে। কস্ট বুকে তো নাও নি, কস্ট বুকের প্রফিট এখানে আছে, ফাইন্যান্স বুকের প্রফিট এখানে আছে। তাহলে কস্ট বুকে এমন কি চেঞ্জ করলে, কথাটা শোনো মন দিয়ে, কস্ট বুকে এমন কি চেঞ্জ করলে এই বই আর এই বই ইকুয়াল হবে? স্যার আপনি আছেন এখানে, আপনাকে যেতে হবে এখানে, অর্থাৎ কস্ট বুককে আপনার বাড়াতে হবে, প্লাস করতে হবে। লিখে দাও, লিখে দাও, লেখো ইন্টারেস্ট আর্ন, লেখো ইন্টারেস্ট আর্ন ডিউরিং দ্য ইয়ার। ডিউরিং দ্য ইয়ার কত টাকা? 3,750। আমাকে বলবে অঙ্কটাই খুব কঠিন লাগছে, আমাকে বলতে হবে অঙ্কটা খুব কঠিন, কিচ্ছু কঠিন না, বারবার বলছি কোনো কঠিনই নেই। রেন্ট রিসিভ একই কথা, রেন্ট রিসিভ কথাটা, রেন্ট রিসিভ তোমাদের ইনকাম, কিন্তু রেন্ট রিসিভ কি আমরা দুটো বইতেই দেখাই? কস্ট বুক ফিনান্সিয়াল বুক দুটো বুকেই দেখাই? অ্যান্সার ইজ, অ্যান্সারটা কি না, ইন্টারেস্ট রেন্ট রিসিভ অনলি আমরা ফাইন্যান্সিয়াল বুকে দেখাই, অনলি ফাইন্যান্সিয়াল বুকে দেখায়, কস্ট বুকে কিন্তু দেখায় না, এটা পিওরলি ফাইন্যান্সিয়াল নেচার। ঠিক আছে, তাহলে কস্ট বুকে দেখায় না, ফাইন্যান্সিয়াল বুকে দেখায়, মানে ফাইন্যান্সিয়াল বুকের প্রফিট বাড়বে, প্রফিট এখানে। আর কস্ট বুকের প্রফিটটা কোথায়? তাই কস্ট বুকে কিছু করিনি, কস্ট বুকের প্রফিট এখানে। তা আবার বলছি এই বইতে, এই বইতে, এই বইতে কি চেঞ্জ করলে এই বই আর এই বই ইকুয়াল হবে? স্যার অ্যান্সারটা দেবো এরকম ভাবে, কস্ট বুক আছে এখানে, ফাইন্যান্স বুক আছে এখানে, কস্ট বুককে কি করলে এখানে যেতে পারবো? কস্ট বুককে বাড়াতে হবে, যোগ করো। তাহলে কি লিখবে? লেখো রেন্ট রিসিভড ডিউরিং দ্য ইয়ার। কত টাকা রেন্ট রিসিভ ডিউরিং দ্য ইয়ার? স্যার 27,000 টাকা। লিখে দাও এখানে 27,000 টাকা। আর কিছু আইটেম আছে?
আরও দুটো আইটেম আছে, ব্যাড ডেট রিটেন অফ আর প্রিলিমিনারি এক্সপেন্স। কনসেপ্ট একই, একটা বুঝলে আর একটা পারা যাবে। ব্যাড ডেট রিটেন অফ, তো ব্যাড ডেট আগে তোমাকে বুঝতে হবে ব্যাড ডেট কি দুটো বইতেই আসে। এই জন্য বলছি, বারবার বলছি, এই চ্যাপ্টারটা করার আগে পারলে কস্ট শিটটা একবার রিভাইজ করে নাও। কস্ট শিট করা না থাকলে চ্যাপ্টার করতে একটু অসুবিধা হবে। ব্যাড ডেট, প্রিলিমিনারি এক্সপেন্সেস, এইগুলো কিন্তু পিওরলি ফাইনান্সিয়াল নেচার। তো ফাইনান্সিয়াল নেচার, পিওরলি ফাইনান্সিয়াল নেচার কখনোই কস্ট বুকে আসে না। অর্থাৎ এই আইটেম কখনোই কস্ট বুকে নেব না, কিন্তু ফাইন্যান্স বুকে নেব। তাহলে এটা তো এক্সপেন্সেস, ফাইন্যান্স বুকে নেওয়ার ফলে ফাইন্যান্স বুকের প্রফিট কমবে। ফাইন্যান্স বুকের প্রফিট এখানে আছে আর কস্ট বুকের প্রফিট এখানে। তাহলে বলো এই বইতে কি করলে এই বই আর এই বই ইকুয়াল হবে? স্যার এই বইটাকে কমাতে হবে, কেননা আপনাকে যে আপনি আছেন এখানে, আপনাকে যেতে হবে এখানে যেতে হবে। তাহলে কি করতে হবে? কমাতেই হচ্ছে, মাইনাস করতে হবে। তাহলে লেখো ব্যাড ডেট রিটেন অফ। কত টাকা বলেছে ব্যাড ডেট রিটেন অফ? স্যার 9,000 টাকা। একই কনসেপ্ট বোঝাবো, সুতরাং আর দেখাচ্ছি না। প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটেন অফ কত টাকা দিয়েছে? 18,000 টাকা। শেষ, অঙ্ক শেষ। এবার জাস্ট মিলিয়ে দাও। স্যার এই জিনিসগুলো কি এক্সামে করে দেখাতে হবে? না, একদম না। এগুলো রাফ করবে, এক জায়গায় রাফ করে তারপর করে দেবে, ঠিক আছে? এটা দেখাতে হবে না। করো 19,500 প্লাস 15,000 প্লাস 3,750 প্লাস 27,000, 65,250। এই দুটো যোগ করো, 1,45,500 প্লাস এটা করলে হচ্ছে 2,10,750। এ কটা করো, 9,500 প্লাস 22,750 প্লাস 7,500 প্লাস 9,000 প্লাস 18,000, কত হচ্ছে? 66,750। মাইনাস করো, 1,44,000। মিলে গেছে। এটাই আছে অ্যান্সার, 1,44,000। লেখো কি লিখবে এটা? প্রফিট অ্যাজ পার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস। ঠিক আছে, ক্লিয়ার? টুকে নাও এত অবধি। আচ্ছা দেখো, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তো শেখালাম, কিন্তু কখনো যে অঙ্কটা করলাম এরকমই একটা কোশ্চেন তুলে দিয়ে তোমাকে বলতে পারে, বাট কোনোদিন আজ পর্যন্ত এরকম বলেনি। বাট যদি বলে তখন কি করবে? এখানে যেমন আমরা করলাম প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, যে তোমাকে যদি না বলে, তোমাকে যদি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে না বলে, যদি বলে দেয় তুমি মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট খোলো, তখন কীভাবে করবে? এটা দিলে তো তোমরা পেরে যাবে, স্যার পারবো, এটা তো শিখে গেছো। কিন্তু এটা না বলে তো অনেক সময় কোশ্চেনে বলে দেয় প্রিপেয়ার মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট, তখন তোমাকে মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট খুলতে হবে। অর্থাৎ এই যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এতক্ষণ শেখালাম, সেটা যখন অ্যাকাউন্টিং ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট ফর্মে হয়ে যাবে, তখন সেটাকে বলে মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট। এই দেখতে পাচ্ছ ফরম্যাটটা কেমন, তোমার মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। এই যে প্রথমে কি লিখলাম? প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টিং, বললাম না প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট। ক্রেডিট দিকে লিখবে প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট। মন দিয়ে শুনবে, এই ফরম্যাটটাই মাথায় মধ্যে রাখবে, তাহলে সব অঙ্ক পেরিয়ে যাবে মেমোরেন্ডাম দিলে। ক্রেডিটে লিখবে প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট, তারপর বাই লিখবে অ্যাড আইটেম, যতগুলো আইটেম অ্যাড করেছিলে সব অ্যাডগুলো ক্রেডিট দিকে বসবে, যত অ্যাড সব অ্যাড ক্রেডিটে বসবে। স্যার ডেবিটে কি বসবে? যত লেস সব ডেবিটে বসবে। তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট যদি এই দিক হয়, তার মানে ফাইন্যান্সের প্রফিট কোন দিক হবে? স্যার অপোজিট সাইডে। কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট যদি এই দিক হয়, ফাইন্যান্সের প্রফিট এই দিক বেরোবে। আবার বলে দিচ্ছে, শুনে নাও। মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট কীভাবে খুলবো? একটা লেজার খুলবো, ডেবিট দিক, ক্রেডিট দিকে সবার প্রথম লিখবে প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট, আর যত অ্যাড আইটেম সব ক্রেডিট দিকে লিখবে, আর যত লেস আইটেম সব ডেবিট দিকে লিখবে। ঠিক আছে? কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট যদি এই দিক হয়, তার মানে ফাইন্যান্সের প্রফিট এই দিকে। স্যার কোশ্চেনে যে শুধু প্রফিটই থাকবে এমন তো কথা নেই, লসও তো হতে পারে। সেক্ষেত্রে কি করব? দেখো আমি বলে দিচ্ছি।
সেক্ষেত্রে মুছে দিলাম এখান দিয়ে। আমি বলেছিলাম কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট কেইটে বসবে, যদি কস্ট অ্যাকাউন্টিং এর লস থাকে অপোজিটে। আরে প্রফিট যদি কস্ট অ্যাকাউন্টিং প্রফিট যদি এই দিক থাকে তাহলে কস্ট অ্যাকাউন্টিং লস এই দিক হবে। কি লিখবো? লিখবো টু লস অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। ঠিক আছে, তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর লস এই দিক। এবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বাকি রইল। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর লস কোন দিক বেরোবে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিট এই দিক বেরিয়েছিল, তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর লস এই দিক বেরোবে। এখানে লিখো বাই লস অ্যাজ পার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। বোঝা গেল? কিচ্ছু চেঞ্জ নেই, অ্যাড আইটেম এইটাই বসবে আর লেস আইটেম ডেবিটেই বসবে। কিন্তু কোশ্চেন যদি কস্ট অ্যাকাউন্টিং এর লস দিয়ে দেয়, কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট এখানে, তো কস্ট অ্যাকাউন্টের লস এখানে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিট ডেবিটে, তার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের লস এই দিক বসবে। হয়ে গেল। এই অঙ্কটা আমরা করাচ্ছি না মেমোরেন্ডাম রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট, কিন্তু যেই অঙ্কে বলবে আমরা সেই অঙ্কে করে দেবো। একটা অঙ্ক করাবো, একটা অঙ্ক আছে কোন দিল্লি ইউনিভার্সিটিতে মনে হয় এসেছিল একবার, তো ওরকম টাইপের একটা অঙ্ক করিয়ে দেবো। তো এত অব্দি টুকে নাও। আচ্ছা দেখো, এরপরে নোটটা টুকে নাও তোমরা। কি লেখা আছে? অলওয়েজ অ্যাজিউম ডেট ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল অ্যান্ড ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আর সেম ইন কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আনলেস আদারওয়াইজ মেনশন, বাট ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস আর অলওয়েজ ডিফারেন্ট ইন কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। দেখো আমরা জানি স্টক তো তিনভাবে ভাগ করা যায়, একটা র মেটেরিয়াল, একটা ডব্লিউআইপি, একটা ফিনিশ গুডস। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল আর ক্লোজিং স্টক অফ ডব্লিউআইপি কস্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং দুটোতেই সেম হবে, যদি কোশ্চেনে কিছু আলাদা করে বলে না দেয়। কোশ্চেনে কিছু বলে না দিলে আমরা অ্যাজাম্পশন করে নেব দুটোতেই সেম। কিন্তু ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কখনোই কস্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সেম হয় না। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ঠিক আছে, কি করে ক্যালকুলেট করি? ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে 4টে মেথড আছে। একটা যে ফিফো মেথড, একটা লিফো মেথড, একটা সিম্পল মেথড, একটা ওয়েটেড মেথড, যেটা আমরা কস্ট শিটে প্রপারভাবে শিখিয়েছি। স্যার যদি কোশ্চেন অঙ্ক করছি করতে গিয়ে যদি বলে না দেয় ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কোন মেথডে করব, তাহলে তোমরা সবসময় ফিফো মেথডে করবে। শিখিয়েছিলাম তো এগুলো, তো বারবার বলছি কস্ট শিটটা একবার রিভাইজ করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্কগুলো করতে। ভ্যালু অফ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস ইন কস্ট অ্যাকাউন্টিং টু বি কম্পিউটেড অফ কস্ট অফ প্রোডাকশন অবটেন ইন কস্ট শিট। তার মানে করারটা 4টে মেথড হয়, এখানে পরিষ্কার বলে তুমি ফিফো মেথডটা অ্যাপ্লাই করো। এখানে কখনোই কোশ্চেনে বলে দেবে না কোন মেথডে করতে, আর কোশ্চেনে বলে না দিলে তোমরা সবসময় ফিফো মেথডে করবে। ঠিক আছে, তো এটা টুকে নাও। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করব তোমরা সেই অঙ্কটা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, 4 নম্বর অঙ্ক। এই অঙ্কটা ICWA ইন্টার জুন 2004 এসেছিল। বলছে গেইন মোর লিমিটেড শোর আর নেট লস। আগের অঙ্কটা প্রফিট দিয়ে করিয়েছিলাম, এই অঙ্কটা লসের অঙ্ক দিচ্ছে। ভালো, একটা প্রফিট করলাম তো একটা লস করিয়ে দিই। 6,30,000 টাকা দিচ্ছে অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। ফিনান্সিয়াল অ্যাকাউন্টস ওয়াইজ লস দিয়েছে 6,30,000 ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2011। দ্য কস্ট অ্যাকাউন্টস হাউএভার ডিসক্লোজ লস 5 lakhs। কস্ট অ্যাকাউন্ট ওয়াইজ লস বেরোচ্ছে 5 লাখ টাকা ফর দ্য সেম পিরিয়ড। অন স্ক্রুটিনি অফ 2 অ্যাকাউন্টস দ্য ফলোয়িং আর অ্যাভেলেবেল। সমস্ত ডিটেলস দিয়েছে। এবার বলছে প্রিপেয়ার মেমোরেন্ডাম মেমোরেন্ডাম রিকনসিলেশন অ্যাকাউন্ট। যেটা আগের অঙ্কটা নোট লেখালাম মেমোরেন্ডাম রিকনসিলেশন অ্যাকাউন্ট, এখানে বলে দিয়েছে। দেখো তোমার বিকমে এটা আসবে বলে মনে হয় না মেমোরেন্ডাম রিকনসিলেশন। আমরা করাচ্ছি, আমরা করিয়ে দিচ্ছি। এটা ICW ইন্টারে এসেছিল বা দিল্লি ইউনিভার্সিটিতে আসে, আমি শিখিয়ে রাখছি যদি কখনো এক্সামে দেয় তো যেন এখন শিখিয়ে রাখছি। তো আমরা আগে অঙ্কটা একবার রিভাইজ করে নিই, প্রফিট রিকনসিলেশন স্টেটমেন্ট শিখে নিই, তারপর মেমোরেন্ডামটা করিয়ে দেবো। ঠিক আছে, তো আমার টার্গেট হচ্ছে প্রথমে দেখতে হবে কোশ্চেনে কস্ট অ্যাকাউন্টিং ওয়াইজ প্রফিট বা লস যেটা বলেছে সেটা আগে লিখবো। দেখো বলেছে, হ্যাঁ স্যার বলেছে, তাহলে লিখে দাও। কি বলেছে, প্রফিট না লস? স্যার লস বলেছে, তাহলে লেখো লস। লেখো লস অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। লেখো লস অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। কত টাকা বলেছে লস অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস? স্যার কস্ট অ্যাকাউন্ট ওয়াইজ লস দিয়েছে 5 লাখ টাকা। তাহলে সেকেন্ড কলামে লিখবো, এই যে 5 লাখ টাকাটা লিখবো, এটা মাইনাস সাইন দেবে, মাইনাস, যেহেতু লস বলেছে তাই মাইনাস। যদি প্রফিট হতো তাহলে মাইনাস দেওয়ার কোনো প্রশ্নই উঠতো না। হয়ে গেল। এরপরে কিছু আইটেম অ্যাড করব।
কিছু আইটেম লেস করব। আমরা কোন বুক থেকে আরম্ভ করছি? কস্ট। এখানে করছি কস্ট, কস্ট থেকে আরম্ভ করছি। যেই বুক থেকে স্টার্ট করো সেই বুকটা বাঁদিকে, আর যেই বুকে অ্যান্সার বের করতে ফাইনান্সিয়াল, ফাইনান্সিয়ালটা ডান দিকে। কি বলেছে প্রথম পয়েন্ট? বলেছে ফ্যাক্টরি ওভারহেড আন্ডার রিকভার্ড। তো আন্ডার রিকভার্ড মানে কস্টটাকে রিপ্রেজেন্ট করছে। দেখো আন্ডার ওভারহেড প্রশ্ন নয়, রিকভার্ড, রিকভারটা মেন। আন্ডার রিকভার্ড বলেছে, তাহলে কস্টটাকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ কস্টে 70,000 টাকা খরচ কম দেখিয়েছি, 70,000 টাকা খরচ কম দেখিয়েছি মানে প্রফিট বেড়ে গেছে, প্রফিট বেড়ে গেছে। তাহলে প্রফিটটা কোথায় আছে? প্রফিটটা কস্টের প্রফিট এখানে, ফাইন্যান্সের প্রফিট এখানে। তার মানে কস্টে এমন কি করলে কস্ট বুক আর ফাইন্যান্সিয়াল বুক ইকুয়াল হবে? স্যার কস্ট বুকটাকে কমাতে হবে, কস্ট বুকটাকে কমাতে হবে, এখানে আসতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস। তাহলে প্রথম আইটেমটা লেখো ফ্যাক্টরি ওভারহেড আন্ডার রিকভার্ড। এখানে লেখো ফ্যাক্টরি ওভারহেড আন্ডার রিকভার্ড ইন কস্ট অ্যাকাউন্টিং। কত টাকা দিয়েছে? স্যার কোশ্চেনে 70,000 টাকা বলেছে, প্রথম ঘরে লেখো 70,000 টাকা, হয়ে গেল। নেক্সট, নেক্সট কি বলেছে? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বলেছে ওভার রিকভার্ড, কস্টটাকে রিপ্রেজেন্ট করছে। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বেশি দেখিয়েছো, খরচ বেশি দেখানোর ফলে কি হয়? প্রফিট কমে গেছে, প্রফিট এখানে চলে এসছে, আর ফাইন্যান্সের প্রফিট এখানে আছে। তার মানে এই বইতে, কস্টের বইতে এমন কি করলে, কস্টের বইতে এমন কি চেঞ্জ করলে কস্ট বুক আর ফিনান্সিয়াল বুক ইকুয়াল হবে? স্যার কস্ট বুকটাকে বাড়াতে হবে, ঠিক আছে? তার মানে যোগ করতে হবে, করো, যোগ করো। কি লিখবে? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, লেখো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কি বলেছে? ওভার রিকভার্ড, ওভার রিকভার্ড ইন কস্ট অ্যাকাউন্টিং। কত টাকা দিয়েছে অ্যাডমিশন ওভারহেড? 30,000 টাকা। প্রথম ঘরে লেখো 30,000 টাকা। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে ডেপ্রিসিয়েশন। দেখো নেক্সট বলেছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন বলেছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে 1,50,000 আর কস্ট অ্যাকাউন্টিংয়ে 1,20,000। তাহলে ডেপ্রিসিয়েশন তো খরচ, ডেপ্রিসিয়েশন হচ্ছে খরচ। ফাইন্যান্সিয়াল বুকেও ডেপ্রিসিয়েশন দেখিয়েছো, এই বইতেও ডেপ্রিসিয়েশন দেখিয়েছো। তো কোন বইতে খরচ বেশি দেখিয়েছো? স্যার ফাইন্যান্সিয়াল বুকে খরচ বেশি দেখি, তাহলে যেই বইতে খরচ বেশি সেই বইতে প্রফিট বেশি কমবে। এই বইতে খরচ বেশি দেখেছি, এই বইতে প্রফিট এখন এই জায়গায় আছে, আর এই বইতে খরচ একটু কম দেখিয়েছি, তার মানে এই বইতে প্রফিট এরকম জায়গায় আছে। তার মানে আমি কোন বইতে আছি? আমি এখন এখানে আছি, আমি এখন এখানে আছি। আমাকে যেতে হবে কোথায়? স্যার আপনাকে এখানে যেতে হবে। তাহলে এখান থেকে এখানে যেতে গেলে কি করব? আরও নিচে নামছি, বিয়োগ করতে হবে, বিয়োগ। তাহলে লেখো ডেপ্রিসিয়েশন, লেখো ডেপ্রিসিয়েশন, লেখো ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জ, ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জ ইন কস্ট অ্যাকাউন্ট। কস্ট অ্যাকাউন্টিং কম দেখিয়েছে তাই লিখেছি কস্ট অ্যাকাউন্টিং। কত টাকা? ওই 1,50,000 আর 1,20,000 ডিফারেন্স কত? 30,000 টাকা। এখানে লেখো 30,000 টাকা, এখানে দেখিয়ে দাও 1,50,000 মাইনাস 1,20,000 কত হচ্ছে? 30,000 টাকা। নেক্সট কি বলেছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট হচ্ছে এক ধরনের ইনকাম, কিন্তু এই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অনলি ফাইন্যান্সিয়াল বুকেই দেখানো হয়, কস্ট বুকে দেখানো হয় না, কারণ এটা পিওরলি ফাইন্যান্সিয়াল নেচার। কস্ট বুকে দেখানো হয় না, ফাইন্যান্সিয়াল বুকে দেখানো হয়। ফাইন্যান্সিয়াল বুকে দেখানো হয় মানে ফাইন্যান্সিয়াল বুকের প্রফিট বেড়ে গেছে, কারণ ইনকাম তো। ফাইন্যান্সিয়াল বুকের প্রফিট, ফাইন্যান্সিয়াল বুকের প্রফিট এখানে আছে, আর কস্ট বুকের প্রফিট এখানে আছে। তার মানে তুমি এখানে আছো, তোমাকে যেতে হবে এখানে। কি করতে হবে? স্যার প্লাস করতে হবে, প্লাস। তাহলে প্লাসে লেখো, কি লিখবে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট,
লেখো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। নট ইনক্লুডেড ইন কস্ট অ্যাকাউন্টিং, লেখো নট ইনক্লুডেড ইন কস্ট অ্যাকাউন্টিং। কত টাকা দিয়েছে? 30,000 টাকা। নেক্সট বলেছে ইনকাম ট্যাক্স প্রোভাইডেড ইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ইনকাম ট্যাক্স প্রোভাইডেড ইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তো ইনকাম ট্যাক্স এটাও কিন্তু পিওরলি ফাইন্যান্সিয়াল নেচার, এটা কস্ট অ্যাকাউন্টিং এ আসে না। স্যার ইনকাম ট্যাক্স ইনকাম না এক্সপেন্সেস? ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস। তো ইনকাম ট্যাক্স ফাইন্যান্সিয়াল বুকে দেখানোর ফলে প্রফিট কমে গেছে, প্রফিট এরকম জায়গায় চলে এসেছে, আর কস্ট বইয়ের প্রফিট এরকম জায়গায়। তাহলে এখান থেকে তোমাকে এখানে যেতে হবে, কি করতে হবে? এখান থেকে এখানে যেতে গেলে কি করতে হবে স্যার? বিয়োগ করতে হবে। লেখো ইনকাম ট্যাক্স প্রোভাইডেড ইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। কত টাকা দিয়েছে ইনকাম ট্যাক্স? স্যার 1 লাখ টাকা। লিখে দাও এখানে 1 লাখ টাকা। নেক্সট অর্থাৎ লাস্ট, স্টোরস অ্যাডজাস্টমেন্ট ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। স্টোর অ্যাডজাস্টমেন্ট আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে দেখাই, ঠিক আছে? বলে দিয়েছে স্টোরস অ্যাডজাস্টমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ক্রেডিট করেছি, ঠিক আছে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ক্রেডিট করেছি, অর্থাৎ ইনকাম মানে প্রফিট বেড়ে যাচ্ছে, প্রফিটটা এরকম জায়গায় চলে এসছে, আর কস্টে আছে এখানে। তোমাকে এখান থেকে এখানে যেতে হবে, তাহলে কি করতে হবে? অ্যাড করতে হবে। লেখো স্টোর অ্যাডজাস্টমেন্ট, লেখো স্টোরস অ্যাডজাস্টমেন্ট। কত টাকা স্টোরস অ্যাডজাস্টমেন্ট? স্যার 10,000 টাকা। এখানে লিখে দাও 10,000 টাকা, ব্যাস শেষ, আর কিছু নেই। প্লাস মাইনাস করে দাও, দেখো কি দাঁড়াচ্ছে। তিরিশ 60 আর 10 70,000, মাইনাস 5 লাখ প্লাস 70,000 মানে মাইনাস 4,30,000, আর এখানে 70 আর 30 1 লাখ 1 লাখ 2 লাখ, তাহলে মাইনাস 4,30,000 আর মাইনাস 2 লাখ করলে কত হচ্ছে? মাইনাস 6,30,000। জাস্ট অ্যান্সারটা দেখতে হবে, অ্যান্সারটা কি আমার ট্যালি করলো? হ্যাঁ স্যার ট্যালি করে গেছে। তার মানে এটা কি হচ্ছে? মাইনাস বেরিয়েছে, মানে লস। লেখো লস অ্যাজ পার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানে এটা তো আমাকে করতে বলেনি, বাট আমি এটা করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? করে দেখিয়ে দিলাম, কিন্তু তোমাকে করতে বলেছিল মেমোরেন্ডাম রিকনসিলেশন অ্যাকাউন্ট। দাগ কাটো, একটা দাগ কাটো মেমোরেন্ডাম রিকনসিলেশন অ্যাকাউন্টিং এর। এখানে দাগ কাটছি, মেমোরেন্ডাম রিকনসিলেশন অ্যাকাউন্ট। ক্রেডিট ডেবিট, দাগ তো কেমন হয় জানো? আমাদের রুল ছিল কি? কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট এখানে বেরোবে, এখানে লিখতে হবে, কিন্তু আমার তো অঙ্কে কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট বলেনি, আমাকে বলেছে কস্ট অ্যাকাউন্টিং এর লস। আমরা এতদিন এখানে লিখতাম বাই প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টিং, রুল বলছে এখানে লিখতে হবে, কিন্তু আমাকে তো কস্ট অ্যাকাউন্টিং লস বলেছে, তার মানে লসটা অপোজিট সাইডে লিখবো। লিখবো কি? টু লস অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টিং। কত টাকা বলেছে কস্ট অ্যাকাউন্টিং এর লস? 5 লাখ টাকা। আর এই দিকে ডেবিট দিকে রুল হচ্ছে যত লেস সব ডেবিটে লিখবো। তো লেস কোনগুলো আছে? এই 3টে আইটেম, একটা 70,000 টাকা, একটা 30,000 টাকা, আর একটা 1 লাখ টাকা। 70,000 টাকা কি ছিল? আমি শর্টে লিখছি ফ্যাক্টরি ওভারহেড। 30,000 টাকা কি ছিল? ডেপ্রিসিয়েশন। তোমরা পুরো কথাটাই লিখতে হবে তোমাদের। আর
1 লাখ কি ছিল ইনকাম ট্যাক্স। আচ্ছা, যত অ্যাড আইটেম সব ক্রেডিট দিকে লিখতে হবে, যত অ্যাড আইটেম সব ক্রেডিট দিকে লিখতে হবে, এটা রুল। তো অ্যাড আইটেম কি কি ছিল? দুটো, সরি তিনটে, 30,000, 30,000, 10,000। 30,000 কি ছিল? বাই অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এখানে লিখো বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। আর স্টোর অ্যাডজাস্টমেন্ট, বাই স্টোরস অ্যাডজাস্টমেন্ট। ডেবিট দিক যোগ করো, 5 লাখ আর 1 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা টোটাল ডেবিট দিকে। এই 7 লাখ টাকা এই দিক লিখবে। 7 লাখ টাকা থেকে 30, 30, 60 আর 10, 70 বাদ দিলে 6,30,000। তো দেখো কস্ট অ্যাকাউন্টিং এর লস যদি এই দিক বেরোয়, জেনারেল ব্যাপার, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর লস এই দিক বেরোবে অপোজিট সাইডে, তাহলে লিখবো লস অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। জাস্ট রুলটা মাথায় রাখবে তাহলেই হয়ে যাবে। যত অ্যাড আইটেম ক্রেডিটে, যত লেস আইটেম ডেবিটে, ঠিক আছে। আর কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট এখানে, তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর লস এইদিকে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিট এই দিকে, তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর লস এইদিকে। ব্যাস মাথায় রাখবে, অঙ্ক হয়ে যাবে। যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে।